আলী নাসের খান। উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু শনিবার দুটো জায়গায় বক্তব্য রেখেছেন, একটা চাঁদপুরে আর একটা ফেনীতে। দুটো জায়গায় স্পষ্টভাবেই বলেছেন, সেটি হলো আওয়ামী ফেসিবাদীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কারণ উনি আরও স্পষ্ট করে বলেছেন যে আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া, যেটি গত 16 বছরে সম্ভব হয়নি। আওয়ামী ফেসিবাদীদের নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে আমরা লক্ষ্য করেছি আপনারা এবং 3 তরুণ উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট বক্তব্য রাখছেন। কোনো কোনো রাজনৈতিক দল একটু ঘুরিয়ে বক্তব্য রাখছেন, যাদের বিচারটা আগে করতে হবে। আবার কেউ কেউ এই বিষয়ে স্পষ্ট করে বলছেন না, কিন্তু তারা ছাত্রলীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন। শেখ মুজিবের ছবি নামানোতে খুব আপত্তি জানিয়েছেন। এই ধরনের আমরা আচরণ লক্ষ্য করেছি। প্রশ্ন হলো, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ আদৌ আছে? আওয়ামী লীগের যে এক ধরনের হেজিমনি, এটা বহুত পলিটিক্যাল কালচার কিন্তু ভেঙে গিয়েছে। তাদের যে প্রশ্রয়দাতা ছিল, দিল্লির কালচারাল হেজিমনি বাংলাদেশে নয়, অনেকভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তো এই বাস্তবতায় দাঁড়িয়ে মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং এমনকি আসিফ মাহমুদ যেটি বলেছেন, খুব স্পষ্টত গণমানুষের ভাষায় বলেছেন, পরিষ্কার বার্তা গিয়েছে। ফয়সাল ভাই যেটি বলেছেন, আওয়ামী লীগের ব্যাপারে গণমানুষের মধ্যে এক ধরনের সুস্পষ্ট বক্তব্য আছে যে তারা গত 3টি নির্বাচনকে ভুলণ্ঠিত করেছে, নস্যাৎ করেছে। অতএব যদি নিষিদ্ধ না হয় তাহলে পরবর্তী 3টি জাতীয় নির্বাচন থেকে তাদের নিবৃত্ত রাখা হবে। আমরা বরঞ্চ শুরু থেকেই বলছি যে একটা ডিনাজিফিকেশনের প্রক্রিয়ার মতো আওয়ামীকরণের একটা প্রক্রিয়া যেতে হবে। কারণ ফ্যাসিজম এমন একটি পদ্ধতি যে আপনার এই ব্যবস্থার সাথে, এই রেজিমের সাথে বা এই শক্তির সাথে জড়িত প্রত্যেকের বিচারের ব্যাপারে যে ধারণা, সেটিকে নষ্ট করে ফেলে। আমরা যেটা দেখলাম এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যে কোনো মানুষকে তাকে আত্মপক্ষ সমর্থন না করে মেরে ফেলা। উন্নয়ন হলে পরে নির্বাচনের দরকার কি? এই যে উন্নয়ন নির্ভরতা এক ধরনের ন্যারেটিভ, এবং মুক্তিযুদ্ধকে এমন একটা চেতনায় পরিণত করা, নিজের বাপ দাদার সম্পত্তিতে পরিণত করা, এবং এর ভিত্তিতে আপনি দেখেন ডানপন্থী মানুষদের কী রূপে নির্যাতন করা হয়েছে গত 16 বছরে, এবং মাদ্রাসা ছাত্রদের কিভাবে নির্যাতন করা হয়েছে, এবং বাংলাদেশপন্থী সেনা অফিসার যারা, তাদের কিন্তু পিলখানায় হত্যা করছে, সেটি একটি গণহত্যা। শাপলা চত্বরে যেটি হয়েছে সেটি গণহত্যা। এবং আপনি দেখবেন এই গণ অভ্যুত্থানে সে আলেম সমাজের সমর্থন ছিল, সে ডানপন্থী মানুষের সমর্থন ছিল, সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল। তো মানুষের মধ্যে হৃদয়ভিত্তিক বা হৃদয়ের তাড়নায় যে পক্ষ নেওয়া উচিত, যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট করা, তার দোসরদের বিরুদ্ধে অবস্থান সুস্পষ্ট করা, রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়া, দিল্লির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো। কারণ আমার সার্বভৌমত্বের ব্যাপারে যে প্রশ্ন তোলে, আমার সীমান্তে যে মানুষ মারে, আমার দেশে যে আধিপত্য বিস্তার করতে চায়, আমার অর্থনীতি যে ভেঙে দেয়, আমার দেশের সম্পদ লুটপাট করবার ক্ষেত্রে যে সহযোগিতা করে, তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এই ব্যাপারটি গণমানুষের মধ্যে স্পষ্ট। অতএব আপনি যদি আওয়ামী লীগের ব্যাপারে প্রশ্ন করেন, আমরা মনে করছি সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দিকে যাবে। এই প্রজন্ম যেই শক্তি সাহস নিয়ে 24-এর আন্দোলন করেছে, সেই শক্তি সাহস তাদের মধ্যে রয়েছে। আমি স্পষ্টতই বলবো, তাদের অধিকাংশের ওই অর্থনৈতিক জীবন নাই, কারণ তারা ক্যারিয়ার শুরু করেছেন বা করবেন। তো তাদের মধ্যে অর্থনৈতিক এই অস্বচ্ছতার ব্যাপারটি ওই অর্থে নেই। এর কারণে আমরা দেখেছি 2018 সালে কোটা আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, 24-এর গণ আন্দোলন সফল হয়েছে, কারণ তারা কারো কাছে বিক্রি হয়নি, কারো তার আদিষ্ট হয়নি। কোনো কেন্দ্রীয় চরিত্র না থাকবার পরেও প্রত্যেকটি আন্দোলন কিন্তু সফল হয়েছে। কারণ কেন? কারণ গণমানুষের পক্ষ থেকে যে বার্তা ইকো করা, এর ভিত্তিতেই কিন্তু প্রত্যেকটি কর্মসূচি দেওয়া হয়েছে, 24-এ দেওয়া হয়েছে। তো আমরা মনে করছি যে আমাদের ছাত্র জনতা এবং এই অভ্যুত্থানের শক্তির গণসম্পৃক্ততা আরও বাড়ছে, বিশেষ করে তাদের মধ্যে রাজনৈতিক যে বোধ, সেটি বাড়ছে। বাংলাদেশের সংকটগুলো নিয়ে যখন ছাত্র জনতা মানুষের দ্বার প্রান্তে যাবেন, যেটা আমরা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে দেখেছি 31 ডিসেম্বরের পর থেকে, তখন কিন্তু মানুষ এই নতুন রাজনীতির ভাষা রপ্ত করছে।